তো আজকে আমরা ম্যাডামের মুখ থেকে মূলত আমাদের যারা আপকামিং পরীক্ষার্থী তাদের মনের কিছু জিজ্ঞাসা রয়েছে, সেই জিজ্ঞাসাগুলোর উত্তর এবং বিসিএস নিয়ে ম্যাডামের যেহেতু একটা দীর্ঘ জার্নি বিগত প্রায় 4 বছরের, সেই জার্নির পরিপ্রেক্ষিতে আপকামিং যারা পরীক্ষার্থী তাদের জন্য ম্যাডামের পরামর্শ, এই সব কিছু নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা হবে। শুরুতেই এই সাফল্যের জন্য আমরা জেনেসিস বিসিএস কেয়ারের পক্ষ থেকে ডাক্তার আফিয়া তাসনিম ম্যামকে আমরা শুভেচ্ছা এবং অভিবাদন জানাচ্ছি। ধন্যবাদ। তো আমরা চলে যাই আমাদের প্রশ্নোত্তর পর্বে। আমাদের প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে, যেহেতু আপনি একজন ডাক্তার, জি তাহলে ডাক্তার হিসেবে আপনি 6 বছর মেডিকেল সায়েন্সে পড়াশোনা করেছেন, জি তারপরে চিকিৎসা পেশার সাথেই নিশ্চয়ই ছিলেন। তারপরে এই যে আপনার চিকিৎসা পেশা এবং আপনার বাকি সব কিছু ব্যালেন্স করে এই যে বিসিএস এর যে জার্নি, সম্পূর্ণ প্রায় 180 ডিগ্রি বিপরীতে বলা চলে, জি তো সেই প্রস্তুতির যে জার্নিটা আপনি যদি আমাদের অডিয়েন্সদের সাথে শেয়ার করেন। তো স্যার বলেছেন আমাদের মেডিকেল সেক্টরের পড়াশোনার সাথে বিসিএস জেনারেল ক্যাডারের জার্নিটা আসলে 180 ডিগ্রি সেলসিয়াসের জার্নি। আমি এক্ষেত্রে আসলে পুরোপুরি ওনার সঙ্গে একমত, সত্যিই তাই। কারণ আমাদের মেডিকেলের 6 বছরের 5 বছরের এমবিবিএস কোর্স এবং 1 বছরের ইন্টার্নশিপ আমরা শুধু সায়েন্স রিলেটেড টপিক এবং হিউম্যান বডি রিলেটেড টপিক সম্পর্কে পড়ে থাকি। কিন্তু বিসিএস এর ক্ষেত্রে দেখা যায় যে আমাদের প্রিলিমিনারি, রিটেন, ভাইভাতে প্রায় সব কিছুই বাংলা, ইংরেজি এবং বিশেষ করে সাধারণ জ্ঞান, বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলী সংক্রান্ত প্রশ্ন অনেক বেশি এসে থাকে। তাই সেক্ষেত্রে এটাকে 180 ডিগ্রি বিপরীত প্রিপারেশন নেওয়াটা বেশ কঠিন। কিন্তু তারপরও ছোটবেলা থেকেই বইপত্র এবং পত্রপত্রিকা পড়ার অভ্যাস থাকার কারণে আমার আল্লাহর রহমতে তেমন কোনো সমস্যা হয়নি। আমি স্মুথলি আল্লাহর রহমতে প্রিপারেশনটা নিতে পেরেছি, আলহামদুলিল্লাহ। অর্থাৎ ম্যাডাম যেটা বলতে চাচ্ছেন সেটা কি এরকম যে বিসিএস এর পড়াশোনার ক্ষেত্রে আপনার যে এক্সট্রা কারিকুলার যে নলেজগুলো, জি, যেমন হচ্ছে সাহিত্য অথবা যে পত্রপত্রিকা, সেটা আপনি যখন বিসিএস এর জার্নি শুরু করেছেন তখন হয়তো পড়াটাকে এত বেশি এলিয়েন লাগেনি, জি, যেটা হয়তো অন্য চিকিৎসকদের লেগে থাকে। জি জি আচ্ছা, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। আমি সবসময় বলবো যে সবাইকে শুধুমাত্র মেডিকেল প্রফেশনের দিকে না থেকে একটু সব বিষয়ে চোখ কান খোলা রাখলে আসলে এটা শুধু ডাক্তারদের না, সবার জন্যই প্রয়োজন, হোক সেটা সাহিত্য বা সমসাময়িক ঘটনাবলী। আচ্ছা, তাহলে এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমরা একটা সম্পূরক প্রশ্নের উত্তরও জেনে নিব। সেটা হচ্ছে, একজন চিকিৎসক হিসাবে যেহেতু আপনি শুরু থেকে কি শুধু জেনারেল ক্যাডারে ট্রাই করেছেন নাকি কখনো হেলথ ক্যাডারেও চয়েস দিয়েছেন? না, আমি জেনারেল ক্যাডারেই ট্রাই করেছি। তাহলে একজন চিকিৎসক হিসাবে এই যে জেনারেল ক্যাডারে পরীক্ষা দেওয়া বা উত্তীর্ণ হওয়া, এটা কতটুকু কঠিন বলে আপনার মনে হয়েছে? একজন চিকিৎসক হিসেবে জেনারেল ক্যাডারে উত্তীর্ণ হওয়া এটা সত্যি বেশ কঠিন। কারণ ইউনিভার্সিটি বা অন্যান্য সেক্টরের স্টুডেন্টরা যেখানে ফার্স্ট ইয়ার থেকেই বাংলাদেশ, আন্তর্জাতিক বা বাংলা, ইংরেজি বা সমসাময়িক বিষয়ে তাদের যেরকম প্রিপারেশন থাকে, আমাদের ডাক্তারদের কিন্তু সেরকম প্রিপারেশনটা আসলে থাকে না। তো সেই হিসেবে আমি আমার প্রথম বিসিএস জার্নি শুরু করি 2021 সালের 44তম বিসিএস সার্কুলারের সময়। তো তখন হঠাৎ করে যখন প্রিপারেশন নেওয়া শুরু করলাম বাংলা, ইংরেজি এবং জিকে রিলেটেড বিষয়গুলো, সায়েন্স, আইসিটি, তো এটা আমার কাছে বেশ কঠিন বলে মনে হয়েছিল শুরুর দিকে। কিন্তু তারপরও আমি চেষ্টা করেছিলাম যে প্রিলিমিনারি এবং রিটেন দুটো একসাথে যথাসম্ভব কম্বাইন্ড করে পড়ার। আর যদি যেটুকু কম্বাইন্ড করে পড়তে নাও পারি, সেক্ষেত্রেও আমি চেষ্টা করেছি যে অন্তত পত্রিকাটা প্রিলিমিনারির সময় নিয়মিত পড়ার চেষ্টা করার, এবং এই বিষয়টা আমাকে অনেকখানি সাহায্য করেছে, বাংলা এবং ইংরেজি দুটো পত্রিকা। তাহলে আমরা সাম্প্রতিক বিসিএস গুলোতে একটা ট্রেডিশন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ডাক্তাররা অনেকেই জেনারেল ক্যাডারে, যেমন আপনি অ্যাডমিন ক্যাডারে 7ম হয়েছেন। আমরা দেখেছি যে আপনার সাথে পুলিশ ক্যাডারের 1ম, 2য় এবং 3য় 3টা পজিশনে কিন্তু ডাক্তাররাই অধিকার করেছে, পররাষ্ট্র ক্যাডারের ডাক্তাররা যাচ্ছে। একই দিকে আমরা দেখতে পাচ্ছি যে 45তম বিসিএসেই মানে হেলথ ক্যাডারে ডাক্তারদের নিজস্ব যে টেকনিক্যাল ক্যাডার, সেখানে 32টা সিট সেখানে ফাঁকা গেছে, এবং ডাক্তারদের আরেকটা যে টেকনিক্যাল ক্যাডার, আমাদের ফ্যামিলি প্ল্যানিং মেডিকেল অফিসার, সেখানে 440টা সিট ফাঁকা গেছে। তাহলে আপনার কাছে কি মনে হচ্ছে যে একদিকে ডাক্তাররা জেনারেল ক্যাডারে এত ভালো করছে, অপরদিকে হেলথ ক্যাডারে কেন এতগুলো সিট ফাঁকা থেকে যাচ্ছে? এই ব্যাপারে কি আপনার অভিমতটা আমরা জানতে পারি কিনা? আচ্ছা, এক্ষেত্রে আমার অভিমতটা আসলে একটু দ্বৈত অভিমত। প্রথমত, যারা অ্যাপ্লাই করছেন বেশিরভাগ ডাক্তারই কিন্তু শুধু জেনারেল ক্যাডারে অ্যাপ্লাই করছেন না, বেশিরভাগ ডাক্তারই অ্যাপ্লাই করে থাকেন বোথ ক্যাডারে।
এবং স্বাভাবিকভাবেই আমাদের সবারই প্রথম চয়েস থাকে পররাষ্ট্র, প্রশাসন বা পুলিশ, এ ধরনের ক্যাডারগুলো। আর সে কারণেই একজন ডাক্তার যখন একজন ভালো মার্কস ক্যারি করেন, যারা স্বাভাবিকভাবেই তারা চয়েসের প্রথম, দ্বিতীয়, তৃতীয় চয়েসগুলোই তারা সাধারণত পেয়ে থাকেন। হেলথ বা টেকনিক্যাল ক্যাডার চয়েসগুলো আমরা সাধারণত চতুর্থ বা পঞ্চম এই রিলেটেড সেক্টরে রাখি। তবে এক্ষেত্রে ডাক্তারদের সংখ্যাটা বেশ কম। যেমন সর্বোচ্চ খুব কম সংখ্যক ডাক্তারই আছেন যারা শুধু জেনারেল ক্যাডারে ট্রাই করেন, যেমন আমি ট্রাই করেছিলাম। তবে বেশিরভাগ ডাক্তারই দেখা যাচ্ছে যে বোথ ক্যাডারে ট্রাই করছে। তারপরও কিছু সিট ফাঁকা যাওয়ার যে কারণটুকু আছে, আমার কাছে মনে হয়েছে যে আমাদের যে পোস্ট গ্র্যাজুয়েশন জার্নি, এমডি, এমএস রেসিডেন্সি এবং এফসিপিএস কোর্স, অনেক সময় সেটা আমাদের বিসিএস এর লেংদি কারিকুলামের কারণে ওভারল্যাপ হয়ে যাচ্ছে। এবং সেই কারণে একজন ডাক্তার যখন এফসিপিএস কোনো একটা কোর্স বা রেসিডেন্সির কোনো একটা কোর্স, ডিপ্লোমার কোনো একটা কোর্সে যখন কেউ এনরোল করছেন, তখন তারা হয়তো হঠাৎ করে কোর্সটাকে উইথড্র করে সেই মুহূর্তে বিসিএসে জয়েন করতে পারছেন না। সে কারণে কিছু সিট ফাঁকা থেকে যাচ্ছে। তবে সম্প্রতি এই ট্রেন্ডটা অনেকখানি কমে এসেছে। এটা আমরা সবচেয়ে বেশি দেখেছিলাম অতীতের কিছু বিসিএস, যেমন 43 বিসিএস। করোনাকালীন সময়ে বেশ লেংদি হয়েছিল 43 বিসিএস এর প্রসিডিউরটা। সে সময় অনেক ডাক্তার ক্ষেত্রেই সিট ফাঁকা গিয়েছিল। তবে বর্তমানে এই ট্রেন্ডটা অনেক কমে এসেছে, প্রায় 300 সিট থেকে এবার মাত্র 32টা। তো আশা করছি বর্তমান কমিশন যেভাবে দ্রুত 1 বছরের মধ্যে রোড ম্যাপ বাস্তবায়নের চেষ্টা করছে, এটা আশা করি এটা আরো অনেক কমে আসবে। আচ্ছা, অনেক ধন্যবাদ, অনেক সুন্দর একটা উত্তর দিয়েছেন। এখন ম্যাডামের পোস্ট গ্রাজুয়েশন জার্নি সম্পর্কে আমরা একটু জানতে চাইবো। মানে আপনি কি পোস্ট গ্রাজুয়েশনের চেষ্টা করেছেন নাকি শুধু বিসিএস এর দিকেই ফোকাস ছিল? আচ্ছা, প্রথমত আমার ফোকাসটা ছিল প্রথমে শুধু বিসিএস এর দিকে। 2021 সালে 44তম বিসিএস জার্নি শুরু করার পর থেকে তখন আমি শুধুমাত্র বিসিএস জেনারেল ক্যাডারে ফোকাস করেছিলাম। কিন্তু তারপর এবছর 30 জুন যখন আমার 44তম বিসিএসে আনফর্চুনেটলি আমার একটা নন ক্যাডার চলে আসলো, তখন আমি ঠিক করলাম যে না, এবার 45তম বিসিএস এর জন্য আমি বিসিএসেও ট্রাই করব, অ্যাট দ্য সেম টাইম আমি এমডি রেসিডেন্সির জন্য ট্রাই করব। তো সেই জুলাই মাস থেকেই আমি তখন একসাথে দুটো প্রিপারেশন নেওয়া শুরু করেছিলাম, বিসিএস ভাইভা, 45তম বিসিএস ভাইভা এবং এমডি রেসিডেন্সি। আমার 45তম বিসিএস ভাইভার ডেট ছিল 15ই অক্টোবর। তো 15ই অক্টোবর পর্যন্ত মোটামুটি আমি 45 বিসিএস এর ভাইভা এটাকেই মূল ফোকাস করেছিলাম। এমডি রেসিডেন্সির প্রিপারেশন আমি নিতাম দিনে মাত্র 1 ঘন্টা। তখন আমি জাস্ট লাস্ট আওয়ার বা প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন সলভ, সেগুলোকে আমি মেইনলি পড়তাম। 15ই অক্টোবর পরীক্ষা দিয়ে আসার পর থেকে একদম সেদিন দুপুর থেকেই আমি একদম পুরো দমে রেসিডেন্সির প্রিপারেশনটা শুরু করেছি। তো যার ফলে আমার আলহামদুলিল্লাহ এবার এমডি মাইক্রোবায়োলজিতেও হয়ে গিয়েছে বারডেমে, এবং সেই সাথে আমার 45তম বিসিএস এর রেজাল্টটাও হয়ে গিয়েছে। তবে এক্ষেত্রে আমাদের ডাক্তারদের একটা অনেকের ক্ষেত্রে মনে হয় যে আচ্ছা, অমুক ডাক্তার উনি একই সাথে এফসিপিএস করে ফেলছেন, এমডি করে ফেলছেন, আবার ওনার বিসিএসেও চলে আসছে। এতগুলো ডিগ্রি একসাথে, এতগুলো সাকসেস একসাথে কিভাবে সম্ভব? প্রথম কথা হচ্ছে যে এতগুলো সাকসেস কিন্তু আসলে একসাথে আসে না। যেমন আমি যখন আমার ইন্টার্নশিপ কমপ্লিট করি 2019 সালে, করোনার কারণে আমার 2 বছর বাদ গিয়েছে। তারপর 2021 সাল থেকে আমি প্রিপারেশন শুরু করেছি, এবং আমার প্রথম 4 বছর 2021 সালের ডিসেম্বর থেকে শুরু করে 2025 সালের জুন পর্যন্ত আমার পুরো প্রিপারেশনটা ছিল শুধুমাত্র 44তম বিসিএস কেন্দ্রিক। তো কাজেই আমি 44তম বিসিএস এ বলতে গেলে যে প্রিপারেশনটা নিয়েছিলাম সেটাই আমার কাজে এসেছে 45তম বিসিএস ভাইভাতে। এবং আমার প্রিভিয়াস ইয়ারের আমি বলবো যে জেনেসিসের যে লাস্ট আওয়ার বইটা আছে, এটা প্রতিদিন 1 ঘন্টা করে প্র্যাকটিস করার কারণে এটা আমাকে যথেষ্ট হেল্প করেছে। তো এভাবেই সাকসেস আসলে এভাবে একদিনে হঠাৎ করে চলে আসে না, এটা আসলে স্টেপ বাই স্টেপ আসে। এটা কষ্ট করে একটু সবাইকে ধৈর্য ধরতে হবে। আচ্ছা, আপনার উত্তরের পরিপ্রেক্ষিতে আমরা জানতে পারলাম যে আপনি 44তম বিসিএসও ভাইভা দিয়েছেন। জি। তারপরে তো 45তম বিসিএস এ কাঙ্ক্ষিত ক্যাডার পেয়েছেন। তো এই যে আমরা একটা ট্রেন্ড দেখতে পাই যে যারা একবার বিসিএস ভাইভা পর্যন্ত যায় বা ক্যাডার হয়, তারাই দেখা যায় যে পরবর্তী বিসিএসও তারাই ভাইভা দিচ্ছে, তারাই প্রিলিতে উত্তীর্ণ হচ্ছে বা তারাই ক্যাডার হচ্ছে। এটার পিছনে আসলে রহস্যটা কি? এটার পিছনে আসলে কোনো রহস্য নেই, এটা খুবই স্বাভাবিক। কারণ যারা প্রথমে একবার প্রিপারেশন নেয় বিসিএস এর জন্য, এরকম একটা লং টার্ম, এরকম একটা লেংদি জার্নির প্রিপারেশন, যারা প্রথমে একবার প্রিপারেশন নিয়েছে তাদের কিন্তু অলরেডি জানা আছে যে প্রিলিমিনারি কোশ্চেন কেমন, রিটেনের কোশ্চেন কেমন, ভাইভার কোশ্চেন কেমন।
মোট কথা তাদের একটা প্রায়োরিটি বেসড প্রিপারেশন থাকে, তাদের একটা কমপ্লিট প্রিপারেশন থাকে, এবং প্রথম বিসিএসে তাদের বেশ কষ্ট হয়, সবারই বেশ কষ্ট হয় প্রথম বিসিএসটা পুরোপুরি ভালোভাবে কমপ্লিট করতে, কিন্তু পরবর্তী বিসিএসগুলোতে যেটা হয় সেটা মূলত রিভিশন, এবং সে কারণেই দেখা যাচ্ছে যে যারা একবার ক্যাডার হয় তারা দেখা যায় যে বারবার ক্যাডার, অনেক সময় ক্যাডার পেতেই থাকে যদি তারা পরীক্ষা দিয়ে থাকে। আচ্ছা, তাহলে ম্যাডাম কি 47তম বিসিএস পরীক্ষা দিয়েছেন? হ্যাঁ, আমি 47তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অ্যাটেন্ড করেছিলাম। এই প্রিলিমিনারি পরীক্ষার কোশ্চেন দেখে আমাদের পরীক্ষার্থীরা যারা পরীক্ষা দিয়েছেন অনেকেই কিন্তু বলছেন যে এই প্রশ্নটা সম্পূর্ণ নতুন প্যাটার্নের কোশ্চেন, বা আগে যেভাবে গতানুগতিক কোশ্চেন ছিল সেখান থেকে অনেকটাই বের হয়ে এসেছে পিএসসি, এবং অনেকের কাছে খুব কঠিন মনে হয়েছে, অনেকের কাছে মনে হয়েছে যে কোশ্চেন এরকম হওয়া উচিত, কেউ বলছে উচিত না। এই ব্যাপারে আপনার, বা আমি যদি বলি যে এই 47তম বিসিএস প্রিলিমিনারি কোশ্চেন দেখে আপনার ফার্স্ট রিয়াকশনটা কেমন ছিল? 47তম বিসিএস প্রিলিমিনারি কোশ্চেন আমি যখন প্রশ্নপত্রটা হাতে নিয়ে যখন প্রথম 200টা প্রশ্ন জাস্ট এক নজরে চোখ বুলাই, তখন আমার ফার্স্ট রিয়াকশনটা ছিল যে প্রশ্নপত্রটা অ্যানালিটিক্যাল। প্রিলিমিনারি প্রশ্নটাকেও এক্ষেত্রে অ্যানালিটিক্যাল করা হয়েছে, অর্থাৎ অতীতে আমরা যেখানে সরাসরি এভাবে পড়তাম কোনো একটা আন্তর্জাতিক সংস্থা সদর দপ্তর কোথায়, কত সালে প্রতিষ্ঠিত, মুদ্রার নাম কি, অথবা অমুক সংস্থার মহাসচিবকে, এই ধরনের প্রশ্ন না এসে এখন বরং প্রশ্নটা একটু অ্যানালিটিক্যাল হয়েছে। যেমন অমুক রাষ্ট্রের বা অমুক সংস্থার এই বিষয়ে কতখানি গুরুত্ব, কিভাবে গুরুত্বটা দিয়েছেন বা তার কাজটা কিভাবে হয়েছে। এমসিকিউ প্রশ্নটা এ ধরনের অ্যানালিটিক্যাল ভাবে চলে এসেছে। তো কনসেপশন ক্লিয়ার করে, গতানুগতিক মুখস্থ নির্ভর পড়াশোনা না করে যদি একটু কনসেপ্ট ক্লিয়ার করে পড়া যায় প্রিলিমিনারি থেকে, তাহলে এই পরীক্ষায় ভালো করা সম্ভব। এবং আরেকটা প্রবণতা আমরা দেখতে পেয়েছি, পিএসসি যে সম্প্রতি তার রোড ম্যাপ প্রকাশ করে দিয়েছে, যে অর্থাৎ আপকামিং যে বিসিএস 51তম বা 50তম বিসিএস এর সার্কুলার প্রকাশিত হয়েছে, সেখানে প্রিলিমিনারি পরীক্ষা কবে হবে, রিটেন কবে হবে, ভাইবা শুরুর সম্ভাব্য ডেট সব কিন্তু সার্কুলারের সাথে সাথে স্টুডেন্টরা জেনে যাচ্ছে। এবং সেখানে আমরা একটা জিনিস দেখতে পেয়েছি যে সার্কুলার এবং প্রিলিমিনারি পরীক্ষা তার মাঝখানে গ্যাপ অনেক কম, আবার প্রিলিমিনারি এবং রিটেন পরীক্ষার মাঝখানে গ্যাপও অনেক কম। তাহলে এই যে গ্যাপটা যে কমে যাচ্ছে, সময়টা কমে যাচ্ছে, এটাকে আপনি কিভাবে দেখছেন? আচ্ছা, এটাকে আমি আমাদের ডাক্তারদের জন্য খুবই পজিটিভলি দেখছি। যেমন কিছুক্ষণ আগে স্যার আমাকে একটা প্রশ্ন করেছিলেন যে ডাক্তাররা এখন অনেক সময় হেলথ ক্যাডারের সিট ফাঁকা যাচ্ছে। আমি উদাহরণস্বরূপ বলেছিলাম 43তম বিসিএস, যেক্ষেত্রে বিসিএসটা অনেক লেন্দি হয়ে গিয়েছিল। অতীতে বিসিএসটা অনেক লেন্দি ছিল এবং এটার কিন্তু কোনো সুনির্দিষ্ট রোড ম্যাপ ছিল না, এবং তখন আমরা ডাক্তাররা এক ধরনের দোটানায় পড়ে যেতাম যে আমরা আসলে কোনটাকে ফোকাস করব, বিসিএসকে ফোকাস করব নাকি পোস্ট গ্র্যাজুয়েশনে ফোকাস করব, আবার আমাদের ক্যারিয়ার প্ল্যানিংটা কীরকম হবে, বিসিএসটাকে ক্যারিয়ার প্ল্যানিংয়ে আগে রাখবো নাকি পোস্ট গ্র্যাজুয়েশনটাকে ক্যারিয়ার প্ল্যানিংয়ে আগে রাখবো। আবার পোস্ট গ্র্যাজুয়েশনে একটা ফেজে ঢুকে গিয়েছি, হয়তো আমি রেসিডেন্সি ফেজ এতে আছি বা এফসিপিএস পার্ট 1-এ আছি, আমার এখনো মিড হয়নি, এই মুহূর্তে আমার হয়তো বিসিএস এর রেজাল্টটা দিয়ে দিল, এই মুহূর্তে আমার কি করা উচিত। তো এই যে প্রিলিমিনারি, রিটেন, ভাইভা সবকিছুর যে আগে থেকে একটা রোডম্যাপ প্রকাশ করা হয়েছে, এটা আমার মনে হয় ডাক্তারদের জন্য খুবই উপকারী হয়েছে। এখন আমরা খুব সহজভাবেই আমাদের একটা ক্যারিয়ার প্ল্যানিংটা প্রপারলি আমরা করতে পারবো, যে আমরা কি সামনের বছর জানুয়ারিতে আমরা পার্ট 1 দিব, নাকি আমরা মার্চ মাসে ডিপ্লোমা দেব, নাকি আমরা আবার জুলাইয়ে পার্ট 1 দিব, নাকি নভেম্বরে রেসিডেন্সি দেব। তো এটা ডাক্তারদের জন্য আমি মনে করি খুবই ভালো হয়েছে। আচ্ছা ম্যাডাম, তাহলে এই যে সময়টা কমে যাচ্ছে একদিকে আমরা দেখতে পাচ্ছি, আরেকদিকে কোশ্চেনগুলো হয়ে যাচ্ছে অ্যানালাইটিক্যাল। প্রিলিমিনারির, রিটেনের ক্ষেত্রে দেখা যাচ্ছে আগের তুলনায় কোশ্চেন, পরীক্ষার খাতা আরো অনেক সিরিয়াসলি দেখা হচ্ছে, বা এমনটাই আমরা শুনতে পাচ্ছি। তাহলে এই যে কম সময়ে আমাকে প্রিপারেশন নিতে হচ্ছে আগের চেয়ে অনেক বেশি সূক্ষ্মভাবে, বা আগের চেয়ে অনেক বেশি কনসেপ্ট ক্লিয়ার করে, তাহলে এই যে কম সময়ে কেউ যদি কমপ্লিট প্রিপারেশন নিতে চায়, তার প্রতি আপনার পরামর্শটা কি থাকবে? আচ্ছা, কম সময়ে কমপ্লিট প্রিপারেশন নেওয়া, এটা আমাদের ডাক্তারদের জন্য ভালো হয়েছে বলে আমি মনে করি, কারণ আমরা ডাক্তাররা কিন্তু বরাবরই কম সময় বেশি করে অভ্যস্ত। তো এই কম সময়ে বেশি প্রিপারেশন নেওয়া, এটার জন্য প্রথমেই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সব অ্যানালাইসিস করে কোন কোন টপিকগুলো বেশি ইম্পর্ট্যান্ট, এবং সেটা শুধু প্রশ্ন ধরে ধরে না পড়ে বরং টপিক ওয়াইজ পড়ে এবং সেই টপিক রিলেটেড যাবতীয় কনসেপশন ক্লিয়ার করে ফেলাটা উচিত। যেমন আমি হয়তো এখন প্রিলিমিনারির জন্য জাতিসংঘ পড়ছি, প্রিলিমিনারির জন্য জাতিসংঘের এমসিকিউগুলো পড়ে আমি হয়তো নিউজ পেপারে আজকে জাতিসংঘের উপরে একটা আর্টিকেল লিখেছে, আমি জাতিসংঘের আর্টিকেলটাও দেখে ফেললাম, সেই সাথে আমি এটাও দেখে ফেললাম যে জাতিসংঘের উপরে
গত 35তম BCS এর পর থেকে কি কি রিটেন কোশ্চেন এসেছে এবং রিটেন কোশ্চেনগুলোর প্যাটার্ন কি। তো এইভাবে যদি টেকনিক্যালি প্রায়োরিটি বেসড এবং কনসেপ্ট ক্লিয়ার করে যদি আগানো যায়, একটা প্র্যাকটিক্যালি ওরিয়েন্টেড ওয়েতে যদি আগানো যায়, আমি মনে করি এটা ডাক্তারদের জন্য খুবই ভালো হবে। অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর ধন্যবাদ। আফিয়া তাসনিম ম্যাডামকে আমাদেরকে তার মূল্যবান সময়ের কিছু অংশ আমাদেরকে দেওয়ার জন্য। এবং সময়টা আসলে জেনেসিসকে নয়, সময়টা তিনি দিয়েছেন আমাদের যারা অডিয়েন্স, অর্থাৎ আপকামিং যারা BCS পরীক্ষার্থী বা যারা ভবিষ্যতে BCS দিবেন কিন্তু এখন BCS সম্পর্কে একটা আইডিয়া পেতে চান। তো আমরা কিন্তু আজকের আলোচনায় অনেকগুলো মূল্যবান পরামর্শ কিন্তু আমরা পেয়েছি। আশা করি আমাদের যারা অডিয়েন্স আছেন তারা এখান থেকে তাদের লেসনটা নিতে পারবে। মানে PSC কিন্তু রোড ম্যাপ দিয়ে দিচ্ছে, অর্থাৎ আপনি আগে যেটা ছিল অনিশ্চিত জার্নি, যে আমার প্রিলিমিনারিটা আমি দিলাম, রিটার্নটা কবে হবে, ভাইবা কবে হবে, সেটা কিন্তু পুরোটাই অনিশ্চিত ছিল। এবং দেখা যায় যে একজন পরীক্ষার্থী জীবন থেকে 3 বছর 4 বছর পর্যন্ত সময় চলে যেত। এখন কিন্তু আমি একদম পরীক্ষা প্রিলি দেওয়ার আগেই জেনে যাচ্ছি ভাইবা কবে হবে। তাহলে আমি কিন্তু আমার প্রিপারেশনটা ওইভাবে সাজাতে পারছি এবং আমি কিন্তু কবে আমি BCS এর প্রিপারেশন নিব আর কবে আমি পোস্ট গ্রাজুয়েশনের প্রিপারেশন নিব, বিশেষ করে চিকিৎসকদের ক্ষেত্রে আমি সেই ক্যারিয়ার প্ল্যানিংটা করতে পারবো। তবে আমাকে যেটা ম্যাডাম বললেন যে এই পরিবর্তিত রোড ম্যাপে আমার প্রিপারেশনেও পরিবর্তন আনতে হবে। আগের মতো গতানুগতিক গাইড বই মুখস্থ করে গেলে কিন্তু পরীক্ষায় ভালো করার সম্ভাবনা কমে যাচ্ছে। এখন একদম কনসেপ্ট ক্লিয়ার করে, আশা করি আমার সাথে একমত হবেন, কনসেপ্ট ক্লিয়ার করে আপনাকে জিনিসগুলো বুঝে আপনাকে কিন্তু পরীক্ষার হলে যেতে হবে। এবং রিটেন, ম্যাডাম যেটা বললেন যে প্রিলি এবং রিটেন কম্বাইন্ড প্রিপারেশন, অর্থাৎ রিটেন পরীক্ষার আগে আপনি সময় পাবেন মাত্র 2 মাস। আপনি যদি প্রিলিমিনারির সাথেই রিটেনটা পড়ে ফেলেন, 2টা লাভ, আপনার কনসেপ্টও ক্লিয়ার হবে, যেটা প্রিলিমিনারি পরীক্ষার অ্যানালাইটিক্যাল কোর্সে আপনাকে সাহায্য করবে। আবার রিটেনের জন্য আপনি তখন শুধু রিভিশন দিবেন। এই যে পরিবর্তনের সাথে যারা খাপ খাইয়ে নিতে পারে তারাই তো আসলে টিকে থাকে। তো সুতরাং আমরা আজকে অনেক বেশি কৃতজ্ঞ ম্যাডামের কাছে যে আমাদেরকে এই মূল্যবান পরামর্শ দেওয়ার মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের উপকার করার জন্য। তো আবারও ম্যাডামকে অভিনন্দন জানিয়ে আজকে আমাদের আয়োজন এখানেই শেষ করছি। সবাইকে ধৈর্য ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।